নমস্কার শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আজ শোনাব একটি ভিন্ন স্বাদের রহস্য গল্প, আউলস নেস্ট। রচনা মানব চক্রবর্তী। অত্যন্ত ধনী বংশের সন্তান গৌতম দত্ত। তার বাবা ধর্মরাজ দত্ত। ধর্মরাজ অয়েল মিলের মালিক। তাছাড়া রয়েছে অগুন্তি ব্যবসা। গৌতম ধর্মরাজের ছোট ছেলে, বর্তমানে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার। তার বাড়িতে বহু বছর যাবৎ একতলার পশ্চিম দিকের ঘরে অনেক বাতিল জিনিসের মধ্যে ধূসর রঙের একটি স্টিলের আলমারি রয়েছে। একদিন ছুটির দিন গৌতম ওই ঘরে ঢুকে আলমারিটা খুলে ফেলল। অন্যান্য জিনিসের মধ্যে একটি নীল রঙের ডায়েরি পাওয়া গেল। ডায়েরিটা নিয়ে গৌতম ওপরে নিজের ঘরে চলে এলো। ডায়েরিটা টেবিলের উপর রেখে দিল পরে পড়বে বলে। ছুটির দিন সন্ধেবেলা তাদের বসার ঘরে বন্ধুবান্ধবদের আড্ডা বসে। দিবাকর, চন্দন, মহিম, অভয় সবাই মিলে গৌতমকে প্রস্তাব দিল কদিনের জন্য কোথাও ঘুরে আসার জন্য। কিন্তু জায়গাটা যেন হয় কোলাহলমুক্ত, নির্জন, জঙ্গল থাকবে, নদী থাকবে, থাকবে মন ভোলানো নৈসর্গিক দৃশ্য। গৌতমের উপর দায়িত্ব দেওয়া হলো জায়গা নির্বাচনের জন্য। রাতের ডিনার সেরে গৌতম ডায়েরিটা হাতে তুলে নিল। প্রথম 3-4টে পাতা ফাঁকা। আমি ডায়েরি লিখতে অভ্যস্ত নই, ব্যবসা বাণিজ্য সামলে সময়ও নেই, কিন্তু একটা বিষয় লিখে রাখতেই হবে। সেটা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেশ কয়েকদিন যাবৎ শরীরটাও ভালো যাচ্ছে না, ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছি। আউলস নেস্টকে কিছুতেই ভুলতে পারছি না। সেই ছবিটা, না, আমি আর ভাবতে পারছি না এমনটা কি করে সম্ভব। অজয় নদের পারে একটি সুদৃশ্য বাংলো বাড়ি, অনেকটা দূরে একটা পরিত্যক্ত কলিয়ারি, তারপর জঙ্গল। বাংলোর সামনে চড়া বারান্দায় বসে অজয় নদের জল বালিতে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখা যায়। 8 কিলোমিটার দূরে একটি ভারী সুন্দর ঘাট, নাম রোনাকু ঘাট। বাংলোটা কিনে নেব স্থির করলাম। 5 বিঘে ঘেরা জায়গায় ওই বাংলো। আমার ব্যবসার পার্টনার বল্লভকে মনের ইচ্ছাটা জানালাম। বল্লভ কলকাতায় গিয়ে বাড়ি মালিকের সঙ্গে কথা বলে 4.5 লক্ষ টাকায় বাড়ি কেনার ব্যবস্থা করে ফেলল। বল্লভ নিজের উদ্যোগে বাংলোটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে তুলল। ভেবেছিলাম বয়স হলে ইন্দুকে নিয়ে আউলস নেস্টেই কাটিয়ে দেব বাকি জীবনটা। ডিসেম্বরে এক শীতের সকালে আমি, বল্লভ আর কয়েকজন ব্যবসায়ী বন্ধু মিলে পৌঁছালাম আউলস নেস্টে। সবাই অত্যন্ত খুশি। আকণ্ঠ খাদ্য পানীয় সহ ডিনার সেরে যে যার ঘরে শুতে চলে গেল। আমিও আমার নির্দিষ্ট ঘরে গেলাম। তারপর লাইট নেভানোর আগেই সেই অত্যাশ্চর্য অয়েল পেন্টিংটা চোখে পড়ল। এ কি? এ আমি কাকে দেখছি? এ অসম্ভব। এ যে ইন্দুমতির হুবহু প্রতিচ্ছবি, তাও নুড। উবু হয়ে বসে আছে একটা পাথরের উপর। ওর উন্নত স্তন, উন্মুক্ত পেট, জঙ্ঘা, পা সব যেন জীবন্ত। ছবিটা অসাধারণ, তাতে সন্দেহ নেই, কিন্তু ইন্দুমতি ছবি আঁকিয়ে পেল কোথায়? আমার চোখে বিশ্বাস হচ্ছে না। উঠে এলাম ছবিটার কাছে, হাত রাখলাম ছবির উপর। মনে হলো ইন্দুর শরীরটাই যেন ছুলাম। স্তম্ভিত হলাম এই ভেবে যে এই নুট ছবিটা কে আঁকলো, কবে আঁকলো, কীভাবে আঁকলো। তবে কি ইন্দুমতি শিল্পীকে চিনত? নগ্ন ইন্দুমতির সামনে বসে ঘন্টার পর ঘন্টা এক মনে এঁকে গেছে ছবি ওই অসাধারণ শিল্পী, ওই অসাধারণ তৈলচিত্র। যত ভাবছিলাম ততই মাথা গুলিয়ে যাচ্ছিল। না না, ইন্দুমতি একান্ত আমার, 100 ভাগ আমার। ও এভাবে প্রকাশ্য হতে পারে না। এ আমার চরম লজ্জা। ওফ, আমি এ কি দেখছি! দুঃখ হচ্ছিল, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল।
ইন্দুমতি, এ তুমি কি করলে? সারা রাতে অস্থির হয়ে পদচারণায় অসুস্থ হয়ে পড়লাম। যখন চোখ মেললাম দেখলাম ঘরের বিছানায় মাথার কাছে উদ্বিগ্ন মুখে ইন্দুমতি। আমার মৃদু হার্ট অ্যাটাক হয়েছে। মাথায় হাত বুলিয়ে ইন্দু বলল, কিসের তোমার এত দুশ্চিন্তা? এবার ব্যবসাপত্র ছেড়ে বিশ্রাম নাও তো, আমাদের আর টাকার দরকার নেই। আমি ইন্দুমতিকে ছবিটার কথা বলতে পারলাম না। আমি আরও অসুস্থ হয়ে পড়লাম। তারপর মাত্র কয়েকটা লাইন লেখা। আমার মনে হয় আর সময় নেই। বিদায় আউলস নেস্ট, বিদায় ইন্দুমতি। আমি জীবনের শেষ সূর্যাস্ত দেখছি। এক অনিন্দ সুন্দর নুড ছবি চোখের সামনে ভেসে উঠছে। ব্যাস, তারপর আর কিছু লেখা নেই। ডায়েরিটা বন্ধ করে গৌতম এক মনে অনেকক্ষণ ভাবল। রুনাকু ঘাট, পরিত্যক্ত পয়লা কলিয়ারি, শ্যামল সাহেবের বাংলো, আউলস নেস্ট। এখনই কি সেসব আছে? এ তো 50 বছর আগেকার কথা। পরদিন অফিসে পৌঁছে সাধন দাস বৈরাগ্য নামে একজন কর্মচারীকে ডেকে পাঠালো গৌতম। ওর বাড়ি দামুরিয়া এলাকায়। আমাকে ডাকছিলেন স্যার? হ্যাঁ। আচ্ছা, রোনাকুঘাট অঞ্চলটা আপনি চেনেন? হ্যাঁ, চিনি স্যার। আমার এক জ্যাঠামশাই ওখানকার কলিয়ারিতে চাকরি করতেন। এখনও বেঁচে আছেন, যদিও বয়স 90 ছুঁই ছুঁই। বা বেশ, তাহলে তো অনেক কিছুই জানা যাবে। কি ব্যাপার বলুন তো স্যার? না, তেমন কিছু না। তোমাকে একটা খবর নিতে হবে। অজয় নদের ধারে দীর্ঘকাল আগে স্যামুয়েল সাহেব নামে এক অ্যাংলো ইন্ডিয়ান কলিয়ারি ম্যানেজার একটি বাংলো বাড়ি বানিয়েছিলেন, যার নাম আউলস নেস্ট। সেই বাড়িটা এখনও আছে কি না, যদি থাকে আমরা কয়েকজন বন্ধু সেখানে বেড়াতে যাব। সাধন দাস বৈরাগ্য বললেন, আপনি সোমবারের মধ্যেই সব খবর পেয়ে যাবেন স্যার। সোমবার অফিসে এসে বৈরাগ্য বলল, সব খবর পেয়ে গেছি স্যার। ওই বাংলোটা এখনও আছে, কিন্তু বর্তমানে সেটা একটা রিসর্ট। ট্যুরিস্টরা বেড়াতে এলে ভাড়া নেয়। খুব সুন্দর ব্যবস্থা। অবশ্য নামটা বদলে গেছে, আউল নেস্টের জায়গায় হয়ে গেছে আউলস বাতাস। মালিককে সে তো জানি না স্যার, কিন্তু বাড়িটার কেয়ারটেকার কুসুমতলির বিধু গড়াই। ফোন নম্বর এনেছি। 5 বন্ধু মিলে গৌতমের ট্রাভেরা নিয়ে সবাই চলল আউলস বাতাসের উদ্দেশ্যে। রিসর্ট গেটে কেয়ারটেকার বিধু গড়াই দাঁড়িয়েছিল। হাত জোড় করে বলল, আসুন স্যার, সব ঘর রেডি। একটি অল্পবয়সী ছেলে সকলকে তাদের ঘর দেখিয়ে দিল। আউলস বাতাসের পেছনেই বিধুর আউট হাউস। সেখানেই রান্নাবান্নার ব্যবস্থা। সঙ্গে ছেলেটার নাম রাজু। আশপাশ ঘুরে সন্ধ্যের মধ্যেই সবাই ঘরে ফিরে এলো। গরম পেঁয়াজ পকোড়া সহ শুরু হলো সুরাপান। যখন সবাই গল্পগুজব আনন্দে মশগুল, এক ফাঁকে গৌতম দ্রুত তার ঘরে ঢুকেই চৌহান ব্রাদার্স থেকে আনা চাবির গোছা আর মাস্টার কি নিয়ে সোজা এগিয়ে গেল 2টো টয়লেট পার করে বন্ধ বড় দরজার সামনে। একটা একটা করে চাবি ঘুরিয়ে শেষ পর্যন্ত খুলে ফেলল ঘরের দরজা। টর্চ জেলে দেখল ঘরের পুরু ধুলো ঢাকা। ঘরের কোণের দিকে মস্ত একটা দেয়াল আলমারি, তার সামনে একটা কারুকার্য করা খাট। খাটের সামনের দিকে দেওয়ালে একটা পর্দা ঝুলছে। পর্দাটা সরিয়ে আলো ফেলতেই চমকে উঠল গৌতম। টর্চের আলোয় সে স্পষ্ট দেখতে পেল ইন্দুমতির অয়েল পেন্টিং, হুবহু তার মা। একটা পাথরের উপর পাশ ফিরে বসা, শুধু সামনের দিকে সহাস্য মুখ, সুতোহীন সেই শরীরের পার্শ্বদেশ স্পষ্ট, স্তনের বিন্যাস শিল্পীর দক্ষতায় স্পষ্টতর। স্তম্ভিত গৌতম ফিসফিস করে ডেকে উঠল, মা! টর্চের আলোয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিটা দেখল গৌতম। না, কোনো বৈসাদৃশ্য নেই, যেন তার মাকে সামনে বসিয়ে ওই অসামান্য ছবিটা এঁকেছে শিল্পী। গৌতম বুঝল কেন তার বাবা ধর্মরাজ দত্তের হার্ট অ্যাটাক হয়েছিল, এই ছবিটাই দেখে। মা যে কোনো পরপুরুষের সামনে বসে এভাবে ছবি আঁকবেন, এটা তার কাছে স্বপ্নেও ভাবতে আসেনি। এই আঘাতটা
তার বুকে এমন প্রবল হয়ে বেজেছিল, মায়ের ওপর বিশ্বাস ভেঙে খান খান হয়ে গিয়েছিল। হঠাৎ গৌতমের মনে হলো চিত্রশিল্পীরা তাদের কাজের নিচে তাদের নাম স্বাক্ষর করে রাখে। ইন্দুমতি যে পাথরটার উপর বসে আছেন তারই খাঁজে খাঁজে মিলিয়ে কালো 4টে অক্ষর বিনায়ক। দ্রুত তার ডিজিটাল ক্যামেরায় কয়েকটি ছবি তুলে রাখল। এই রহস্যের কিনারা তাকে করতেই হবে, আসল ঘটনাটা কি জানতেই হবে। সে ঘর পুনরায় তালাবন্ধ করে বন্ধুদের কাছে গিয়ে চলে এলো। ঠান্ডা আস্তে আস্তে বাড়ছিল। বিধু গড়াই চাদর মুড়ি দিয়ে এসে বলল, আর ঠান্ডায় বাইরে থাকবেন না, চলুন ভেতরে, খাবার রেডি। অনিচ্ছা সত্ত্বেও সবাই উঠে পড়ল। গৌতমের মাথায় একটাই চিন্তা, এই বিনায়কটা কি, এই শিল্পী কোথায় থাকে। হঠাৎ মনে পড়ল মেশো সুপ্রকাশ মিত্রের কথা, যিনি একজন প্রখ্যাত চিত্রশিল্প সমালোচক। তিনি হয়তো বিনায়ক নামক এই চিত্রশিল্পীকে চিনে থাকবেন। মোবাইল বের করে মেশোকে ফোনে ধরল। মেশো, আমি গৌতম বলছি, তুমি কেমন আছো? কি ব্যাপার রে, এতদিন পর? শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না রে। বল, কেন ফোন করেছিস? বিনায়ক নামের কোনো চিত্রশিল্পীকে তুমি চেনো? একটু ভেবে তিনি বললেন, না রে, এমন কোনো নামের কাউকে তো আমি চিনি না, মনে তো পড়ছে না। দাঁড়া, একটু ভাবতে দে। আর হ্যাঁ, বলতো উনি কী ধরনের ছবিতে স্পেশালিস্ট? নুড স্টাডি, অয়েল পেন্টিং। ভেরি গুড। আচ্ছা, আশা করছি কাল তোকে জানাতে পারবো, একটু ভেবে নি। ততক্ষণে ডাইনিং টেবিলে গরম রুটি আর মুরগির মাংস নিয়ে এসেছে রাজু। বিধু বলল, সবাই গরম গরম খেয়ে নিন। গৌতম খেতে খেতে বলল, আচ্ছা বিধু, তুমি এই বাড়িটা কতদিন ধরে দেখাশোনা করছো? বিধু বলল, তা আগে 20 বছর তো হবেই। তার আগে কে দেখাশোনা করতো? আমার বাবা নাথু গড়াই। বা বেশ, তা মালিক এখানে আসেন না? মালিক? আরে তিনি তো কবেই মরে গেছেন। বর্তমানে তার ছেলে কলকাতায় থাকেন। লিজ নিয়ে কলকাতার কেষ্ট সাহা এখন রিসর্টটি চালাচ্ছেন। ও আচ্ছা। ভোরে ঘুম থেকে উঠেই গৌতম দ্রুত মুখ হাত ধুয়ে আউল বাতাসের পেছনে আউট হাউসে হেঁটে এলো। দেখলো উবু হয়ে বসে বিধু গড়াই আর রাজু চা খাচ্ছে। গৌতমকে দেখে বিধু বলল, এত ভোরে আপনি এখানে? আসুন আসুন, চা খান। সানরাইজ দেখতে বেরিয়েছেন বুঝি? গৌতম একটা সিগারেট ধরিয়ে মোড়ায় বসল। না গো, তেমন কিছু নয়। ভাবছি এই আউল বাতাসকে নিয়ে একটা বই লিখব, কিন্তু তার জন্য এখানকার পুরনো কিছু লোকের সঙ্গে কথা বলতে হবে, অনেক কিছু জানার আছে। বিধু, ভাবছি তোমার বাবার সাথে একবার দেখা করব। উৎসাহের সঙ্গে বিধু বলল, তো চলুন কুসুমতালি, গাড়িতে আধা ঘন্টার কম সময় লাগবে। গৌতমের সঙ্গে গাড়িতে চেপে বসল বিধু। কুসুমতলির নাথুগড়াই ঘরের সামনে অমন একটা গাড়ি দাঁড়াতে দেখে অবাক হয়ে গেল। তারপর বিধুকে দেখে একটু আশ্বস্ত হলো। একটা খাটিয়ায় মুখোমুখি বসে গৌতম তাকে প্রশ্ন করল, এই আউল বাতাসের আসল মালিক কে, বলতে পারেন? নাথু একটু নির্বাক, এক দৃষ্টিতে গৌতমকে ভালো করে দেখে নিল। গৌতম ফের বলল, আপনি ওই বাড়িটা কত বছর দেখাশোনা করেছেন? সে প্রায় গোড়া থেকেই। বাহ, বেশ তো। তা মালিক? বল্লভবাবু। নামটা শুনেই চমকে উঠল গৌতম। এই নাম তার চেনা, বাবার ডায়েরিতে উল্লেখ আছে। চতুর গৌতম লক্ষ্য করল নাতুগড়াই ঠান্ডায় কাঁপছে। সে দ্রুত নিজের গায়ে জড়ানো শালটা খুলে নাতুগড়াইয়ের হাতে দিয়ে বলল, এটা নিন, গায়ে পরুন, দামি শাল, একটুও ঠান্ডা লাগবে না। নাথুগড়াই শালটা পেয়ে খুব খুশি হলো। গৌতম বুঝলো ওষুধে কাজ হয়েছে। জিজ্ঞেস করলো, বল্লভবাবু মালিক ছিলেন না অন্য কেউ? কেমন মানুষ ছিলেন এই বল্লভবাবু? আগে বড় মানুষের বিচিত্রির খেয়াল। বল্লভবাবুর ব্যবসায়ের এক অংশীদার ছিলেন, তিনিই বাড়িটা কিনেছিলেন। কিন্তু বল্লভবাবুর লোক সুবিধের ছিলেন না। অংশীদার বাবুর বউয়ের সনে প্রেমে পড়েছিলেন। উত্তেজিত গৌতম প্রশ্ন করে, তা ওনার
বউ কি কখনো এ বাড়িতে এসেছিলেন? না তো, আসেননি তো। আলে তো আমি জানতাম। উনি আসেননি বলেই বন্ধুর বউয়ের একটা ছবি আঁকিয়ে ওই বাড়িতে রেখেছিলেন। তারপর তার বন্ধু একদিন এখানে এসে দেয়ালে ওই ছবি দেখে আর তার সন্দেহ রইল না আসল ব্যাপারটা কী। ওর পরেই তো তিনি অসুস্থ হয়ে পড়লেন। তারপর 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 আর জানি না বাবু। বল্লভবাবুর কাছ থেকে শুনেছি উনি নাকি হার্ট অ্যাটাকে মারা গেছেন। ইস, বেচারা বটে। তারপর টাকা পয়সা খাইয়ে মুহুরকে ঘুষঘাস দিয়ে ওই বাড়িটার কাগজপত্র নিজের নামে করে নিলেন বল্লভবাবু। এরপর বল্লভবাবুর কি হলো? হে, পাপের ধন কপালে সয় না বাবু। কয়েক বছরের মধ্যেই বল্লভবাবু গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন। তারপর তারপর আর কি, ছেলে বিক্রম এখানের এখন বর্তমান মালিক। বিক্রমবাবু কি বাঙালি? না, পটেল, বিক্রম পটেল। গৌতম আবার প্রশ্ন করল, একটু ভালো করে ভেবে বলুন তো, এই বাড়িটাতে কখনো কি বল্লভবাবুর বন্ধু স্ত্রী এসেছিলেন? না, আমি তো আউল বাতাসের পেছনের ঘরেই থাকতাম। আমি কখনো ওই বাড়িতে মেয়ে মানুষ দেখিনি। গৌতম যেন কিছুটা স্বস্তি পেল। তাহলে ইন্দুমতি এখানে কোনো দিনই আসেননি। একজন বন্ধু স্ত্রীকে অন্য বন্ধুর ভালো লাগতেই পারে, এবং সেটা একতরফা প্রেম হতেও পারে। তাতে করে ইন্দুমতির চরিত্রস্খলন হয়েছিল এটা প্রমাণিত হয় না। আপনাকে আর একটা প্রশ্ন করব? হ্যাঁ করেন, একটা কেন 100টা করেন। শুনেছি গোড়াতে বাড়িটার নাম ছিল আউলস নেস্ট। নামটা বদলে গেল কেন? নাথু গৌতমের দিকে মুহূর্তে তাকিয়ে থেকে বলল, আপনি কে বটেন? আমি একজন ট্যুরিস্ট, বেড়াতে এসেছি বন্ধুদের সাথে। নাথু গড়াই মৃদু মৃদু ঘাড় নেড়ে বলল, হুম, ধর্মের ডাক আপনি বাজে। কি হলো, উত্তর দিলেন না? বাড়িটার উত্তরে একটা 100 বছরের পুরনো গাব গাছ ছিল, কোটরে কোটরে ভর্তি। তাতে প্রচুর পেঁচা থাকতো, আর এই পেঁচারা মস্ত শিকারী, সাপ, ব্যাঙ, ছুঁচো, ইঁদুর ঝাঁপিয়ে পড়ে বেড়ে ফেলতো। পেঁচার ভয়ে চিতি সাপ এখানে ঢুকতেই পারত না। আর এই এলাকাটায় চিতি সাপের ভীষণ উপদ্রব। তাই বোধহয় প্রথম থেকেই পেঁচাকে ভালোবেসে ওই মালিক নাম দিয়েছিলেন আউলস নেস্ট। পরে বল্লভবাবুর নাম বদলে দিলেন। এখন পেঁচারা আছে? না, নেই। নামও বদল হলো, ওরাও বাসা ছেড়ে চলে গেল। গৌতম 200 টাকা নাথুর হাতে দিয়ে বলল, এটা রাখুন, নাতি নাতনিদের মিষ্টি খাইয়ে দেবেন। এখন আমি আসি। গাড়ি চালিয়ে 8টা নাগাদ আউল বাতাসে ফিরে এলো গৌতম। তখনই মোবাইল বাজলো, মেশোর ফোন। শোন, এলাহাবাদে একজন বিশিষ্ট শিল্পী আছেন। এখন তার বয়স 90-এর কাছাকাছি। ভালো পোর্ট্রেট করেন। নাম বিকাশ নায়েক, সংক্ষেপে বিনায়ক লেখেন। তিনি আমার বিশেষ পরিচিত। প্রয়োজনে খোঁজ নিয়ে দেখতে পারিস, এবং আমার রেফারেন্স অবশ্যই দিস, দেখবি কাজ হবে। সব শুনে গৌতম ঠিক করলো কাল এখান থেকে ফিরেই একদিনের জন্য এলাহাবাদ যাবে। এই বিকাশ নায়কের সঙ্গে দেখা করে এই রহস্যের জট খুলতেই হবে। চন্দন বারান্দা থেকে চেঁচিয়ে বলল, 7 সকালে কোথায় গেছিলি রে গাড়ি নিয়ে? এই একটু ঘুরে এলাম কাছের গ্রাম থেকে। কি ব্যাপার বলতো, তুই দেখছি প্রথম দিন থেকেই একা একা হঠাৎ হাওয়া হয়ে যাচ্ছিস। গৌতম হেসে বলল, আসলে এটা আউল বাতাসের গুণ রে। পরদিন সকালে 8টা নাগাদ প্যাক আপ। গাড়ি চলছে জঙ্গল পেরিয়ে, ভাঙাচোরা রাস্তা দিয়ে। মহিম বলল, দারুণ আনন্দ হলো কিন্তু। গৌতম বলল, সত্যি নেশা ধরানোর মতো একটা জায়গা। ব্যাংকের এক স্টাফের সহযোগিতায় এলাহাবাদের জন্য তৎকাল টিকিট পাওয়া গেল। সকালে এলাহাবাদ পৌঁছে ফোন করল বিকাশ নায়েককে। ফোন ধরতেই গৌতম প্রথমে সুপ্রকাশ মিত্র তাকে পাঠিয়েছেন বলে জানালো, এবং একটু আপনার সঙ্গে কিছু অ্যাপয়েন্টমেন্টের দরকার বলে অনুরোধ করল। কাঁপা গলায় তিনি বললেন, মিত্রা সাহেব ভেজা? আরে উনি তো ফেমাস আর্ট ক্রিটিক। আমার পোর্টিংয়ের
হাইলি অ্যাপ্রিসিয়েট করেছিলেন দিল্লির একটা নিউজ পেপারে। ভেরি গুড, কাম অ্যাট 11। ঘড়ি ধরে ঠিক 11টার সময় নায়ক ভবনে পৌঁছে গেল গৌতম। ট্যাক্সি থেকে নামতে বিকাশ নায়কের নাতি প্রতিভা নায়ক এগিয়ে এলো, হ্যান্ডশেক করে বলল, গ্ল্যাড টু মিট ইউ স্যার, গ্র্যান্ডপা আপনার জন্য ওয়েট করছেন। দোতলার সুদৃশ্য ঝকঝকে ঘরে ঢুকেই গৌতম দেখল পক্ষকে শুভ্রকান্তি এক বৃদ্ধ সোফায় বসে আছেন। গৌতম পা ছুঁয়ে প্রণাম করল। মেসোর চিঠি হাতে দিয়ে চিঠিটা পড়ে নিয়ে তিনি বললেন, কি একটা দরকারের কথা লিখেছেন উনি, সেটা কি বলবে তুমি? ভনিতা না করে ব্যাগ থেকে ইন্দুমতির নুট ছবিগুলো দেখিয়ে বলল, আপনি কি এই অয়েল পেন্টিংটা এঁকেছেন? বৃদ্ধের মুখে স্বর্গীয় হাসি ফুটে উঠল। বললেন, হ্যাঁ, এমন লিভিং নুড স্টাডি আমি ছাড়া আর কে আঁকবে? এটা আঁকার প্রস্তাব আপনাকে কে দিয়েছিল? ভুরু কুঁচকে স্মৃতি রোমন্থনের চেষ্টা করলেন বৃদ্ধ শিল্পী। সরি মাই বয়, বহু বছর আগেকার কথা, তখন আমার ক্যারিয়ারের সবে শুরু, আর্লি স্টেজ, মনে পড়ছে না গো। নেক্সট কোশ্চেন। গৌতম প্রমাদ গুনল, যা জানার জন্য আসা সেটা কি জানা হবে না? তখনই চা নিয়ে ঢুকলো একটি ছেলে। চায়ে চুমুক দিয়ে ঘাড় নেড়ে বললেন, শুধু এটা জানার জন্যই কি তুমি এত দূর এলে? হঠাৎ গৌতম বলল, হ্যাঁ। বৃদ্ধ আবার চিন্তিত হয়ে পড়লেন। টেবিলে আঙুল ঠুকতে ঠুকতে বিকাশ নায়ক বললেন, ওয়েট মাই বয়, ওয়েট। এত পুরনো ঘটনা স্মৃতি থেকে পিছলে যাচ্ছে। এনিওয়ে, কিছু কিছু মনে পড়ছে। হ্যাঁ, মনে পড়েছে। বল্লভ পটেল, উঠতি ব্যবসায়ী, একটা জয়েন্ট ফটোগ্রাফ নিয়ে এসেছিলেন, হাজব্যান্ড ওয়াইফ। মাঝখান থেকে পুরুষের ছবিটা কেটে মহিলার ছবিটা দিয়ে আমায় বলেছিলেন, এটা একটা বড় অয়েল পেন্টিং করতে পারবেন? নুড হবে কিন্তু, যত টাকা পারিশ্রমিক লাগবে দেব। কাজটা খুব কঠিন, একে তো ছোট ফটোগ্রাফ থেকে বড় কাজ করতে হবে, তার উপর নুড। এমন ছবির জন্য সাবজেক্টের সামনে বসে দিনের পর দিন লিভিং স্টাডি করতে হয়। কিন্তু ওই যে বললাম, তখন ক্যারিয়ারের শুরু, টাকারও প্রচুর দরকার, কাজটাও চ্যালেঞ্জিং। অফারটা অ্যাকসেপ্ট করলাম। নিজের যাবতীয় দক্ষতা এবং কল্পনা শক্তি দিয়ে ছবিটা যখন প্রায় শেষ করে এনেছি, তখন বল্লভ পটেল এসেছিল দেখতে। বলল, হুবহু হয়েছে। আমি জানতে চেয়েছিলাম ছবিটা কার। ও হেসে বলেছিল, আমার লাভার। আই লাভ হার, বাট শি হেটস মি। আশ্চর্য ব্যাপার, মজা করে বলেছিলাম, এ কেমন লাভ? বল্লভ পটেল হেসে বলেছিল, প্লেটোনিক। বিকাশ নায়ক কথা থামালেই গৌতম পকেট থেকে একটা ফটোগ্রাফ বের করে দেখিয়ে বললেন, দেখুন তো, এই মানুষটি কি সেই জোড়া ছবির পুরুষ? অ্যাবসলিউটলি, ইনিই তো, আইডেন্টিক্যাল। গৌতম উঠে দাঁড়ায়। তার কাজ শেষ। গৌতম গম্ভীর স্বরে বলল, ধন্যবাদ স্যার, যা জানতে এসেছিলাম তা জানা হয়ে গেছে। শুধু একটা কথা, ওটা প্লেটোনিক লাভ ছিল না, একতরফা চাওয়া, রাদার এ ডার্টি গেম। পল্লব পটেল ধর্মদাস দত্তের পার্স থেকে চুরি করে ওই ফটোগ্রাফ এনে মহিলার ছবিটা আপনাকে দিয়ে আঁকিয়েছিল। এর পেছনে একটা অসৎ উদ্দেশ্য ছিল, সেটা এখন জলের মতো পরিষ্কার। গৌতম আর দেরি করল না, তার কাজ শেষ হয়ে গেছে, বেরিয়ে এলো। মাকে ভুল বুঝে বাবা অসময়ে বুক ভরা যন্ত্রণা নিয়ে চলে গেলেন। বিক্রম পটেলের সাথে কথা বলে সেই অয়েল পেন্টিংটা আমাকে কিনে নিতেই হবে, তার যত দামই হোক। ছবিটা কোনো চিহ্ন আমি রাখবো না, পুড়িয়ে ছাই করে দেবো। বিকাশ নায়কের আঁকা ছবি বহুমূল্য হবে নিশ্চয়ই, কিন্তু সেটাই গৌতমের দুর্বলতার জায়গা। তার মা ইন্দুমতির ওই নগ্ন ছবি সে পৃথিবীর কাউকে দেখতে দেবে না।